এবার আসি আমরা, সেটা কি, সেটা হচ্ছে দ্রাবক নিষ্কাশনের মূলনীতি। দ্রাবক নিষ্কাশনের মূল নীতি। তাহলে দ্রাবক নিষ্কাশনের মূল নীতিটা আসলে ওটা তো উপযুক্ত দ্রাবক বলেই ফেলছি, এটা ডিপেন্ড করে যেটার উপর, সেটা হচ্ছে নারনস্টের বন্টন নীতি। নারনস্টের বন্টন নীতি। ওকে, আচ্ছা, নার্নস একজনের নাম আমরা বুঝতে পারতেছি। নার্নস সাহেবের একটা বন্টন নীতি আছে, সেই বন্টন নীতির উপর ভিত্তি করে আমরা দ্রাবক নিষ্কাশনটাকে এক্সপ্লেনেশন বা এটা যে একটা সমীকরণ প্রতিষ্ঠা করা, সেখান থেকে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করা, যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, তো শুরু করি। এখানে প্রথমে পরীক্ষা আসতে পারে নার্নস্টের বন্টন নীতি বলো, দ্রাবক নিষ্কাশনে নার্নস্টের বন্টন নীতিটা কি সেটা ব্যাখ্যা করো, বা খ নাম্বারে আসবে বলতে কি বুঝো। সো নার্নস্টের বন্টন নীতি কি সেটা আমি বলি। নার্নস্টের বন্টন নীতি হচ্ছে স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায়, ঠিক আছে, পরস্পর অমিশ্রণীয়, পরস্পর ওই যে কথাগুলো তখন বললাম, পরস্পর অমিশ্রণীয়, পরস্পর অমিশ্রণীয় দ্রাবকের মধ্যে, পরস্পর অমিশ্রণীয় দ্রাবকের মধ্যে পৃথক পৃথক দ্রাব্যতা বিশিষ্ট, পৃথক দ্রাব্যতা বিশিষ্ট যৌগসমূহ, হ্যাঁ, দ্রাব্যতা বিশিষ্ট কোন যৌগ যোগ করলে, কোন যৌগ যোগ করলে, কোন যৌগ যোগ করলে, তাহলে কি, স্থির তাপমাত্রায় পরস্পর অমিশ্রণে দ্রাবকের মধ্যে পৃথক দ্রাব্যতা বিশিষ্ট কোন যৌগ যোগ করলে, ঠিক আছে, যৌগটি উভয় দ্রাবকের মধ্যে, উভয় দ্রাবকের মধ্যে এমন ভাবে বন্টিত হবে যেন উভয় দ্রাবকে দ্রবণের ঘনমাত্রা স্থির থাকে। ঘনমাত্রা কি থাকে? স্থির থাকে। তাহলে শব্দটাকে আমরা আবার একটু পোস্টমর্টম করি, মানে কাটাছেড়া করি। তাহলে স্থির তাপমাত্রায় পরস্পর অমিশ্রণীয়, এটা আগেই বলছিলাম যে দুইটা দ্রাবক হবে, মানে পানি জলীয় দ্রবণ থেকে যদি আলাদা করতে চাই, পানির সাথে এমন একটা দ্রাবক কি করতে হবে যেটা মিশবে না। ওকে, তাহলে অমিশ্রণীয় দ্রাবকের মধ্যে পৃথক দ্রাব্যতা বিশিষ্ট কোন যৌগ, যৌগ কিন্তু একটা, ভাই এখানে কনফিউশন হইতে পারে যে পৃথক দ্রাব্যতা বলতে কি ভিন্ন ভিন্ন যৌগ বুঝাচ্ছে, না, যৌগ একটা কিন্তু দ্রাবক ভিন্ন। আমরা যখন দ্রাব্যতা পড়ছি এই চ্যাপ্টার শুরুর দিকে, আমরা জানি যে দ্রাবকের প্রকৃতি পরিবর্তন হয়ে গেলে তাপমাত্রা এবং দ্রব্য একই থাকা সত্ত্বেও কি হয়ে যায়, দ্রাব্যতা পরিবর্তন হয়ে যায়। তো এখানেও সেম, ধরো পানিতে কোনো একটা জৈব যৌগে যতটুকু দ্রাব্যতা হবে বা দ্রবীভূত হওয়ার ক্ষমতা, অবশ্যই তোমার সমযোজী বা জৈব দ্রাবকে তার থেকে বেশি হবে। সো এইটা বোঝাচ্ছে যে পৃথক দ্রাব্যতা বিশিষ্ট কোন যৌগ, অর্থাৎ যেই যৌগটা পানিতে এবং অন্য যে দ্রাবক দুই জায়গায় দ্রাব্যতা ভিন্ন, অবশ্যই নতুন দ্রাবকে দ্রাব্যতা বেশি হইতে হবে। তো এরকম যখন যোগ করা হবে তখন উভয় দ্রাবকের মধ্যে এমন ভাবে সেই যৌগটা বন্টিত হবে, মানে বন্টিত হওয়া মানে ডিস্ট্রিবিউট হয়ে যাওয়া, এটা কিন্তু বিভাজন হবে না, যৌগ কোনো সংযোজন বা বিয়োজন হবে না, অর্থাৎ যৌগটা অণু হিসেবে ও কি হয়ে যাবে, হয়তো পানি থেকে আমার যে জৈব দ্রাবক হিসেবে আমি ইথার ব্যবহার করতেছি, ইথারীয় পোর্শনে চলে যাবে। ওকে, আচ্ছা, সো বন্টিত হবে যেন উভয় দ্রাবকে দ্রবণের ঘনমাত্রাটা স্থির থাকে, এবং এই ঘনমাত্রা যে স্থির থাকা, এই যে স্থির থাকা, এটা একটা ধ্রুবক, সেই ধ্রুবকটাকে বলা হয়, সেই ধ্রুবকটাকে কি বলা হয়, বন্টন সহগ বা বন্টন ধ্রুবক। কি বলা হবে, দ্রাবক নিষ্কাশনের বন্টন ধ্রুবক বা বন্টন সহগ। তাহলে দ্রাবক নিষ্কাশনের বন্টন সহগ বা ধ্রুবক। তো যে কোনো ধ্রুবককে কে দিয়ে, ডি দিয়ে হচ্ছে ডিস্ট্রিবিউশন, এই জন্য কেডি সমান হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখন দুই রকম হইতে পারে। একটা হচ্ছে প্রথম দ্রাবকে দ্রবের ঘনমাত্রা, মানে হচ্ছে ধরো আমি যদি বলি C1, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাকুয়াস, এটা কি অ্যাকুয়াস জলীয় দ্রবণে। আরেকটা হচ্ছে C2,
এটা যে কোনো একটা অর্গানিক দ্রাবক আমি ধরলাম ORG, অর্গানিক দ্রাবক, সেখানে দ্রবীভূত হওয়ার ক্ষমতা সেটাও হইতে পারে, অথবা অথবা কেডি সমান C2/C1, মানে অর্গানিক যে জৈব দ্রাবক সেখানে, অথবা অ্যাকুয়াস জলীয় দ্রাবক সেখানে, দুইটার অনুপাত। কখন আমরা কিভাবে ম্যাথ করব সেটা আমি যখন ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে যাব তখন এটা ক্লিয়ার করে দেব, ঠিক আছে? আচ্ছা, আপাতত এখানে আমরা থামব। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা আমি খুব সহজ করে যদি বুঝাইতে চাই, ধরো আমার কাছে আগে থেকে একটা এরকম পাত্র, সেই পাত্রে আমি ধরলাম এই পর্যন্ত হচ্ছে আছে পানি, এটা নিচের অংশে কি আছে? নিচের অংশে আছে পানি, আর উপরে আমি কি যোগ করলাম? ধরো ডাইমিথাইল ইথার, CH3 ও CH3। এটা কিন্তু দ্রাবক, পানিও দ্রাবক, ইথার ডাইমিথাইল ইথার এটাও দ্রাবক। ওকে, আচ্ছা, এর মধ্যে নির্দিষ্ট একটা যৌগ ধরো আগে ছিল কি পানি, সে পানিতে এই যে এরকম ডট ডট ডট, এগুলা হচ্ছে আমার দ্রব, এগুলা কি দ্রব। কথার কথা 100টা দ্রব আছে বোঝার সুবিধার্থে। তো কি করা হবে? নতুন যখন আমি এই ইথার যোগ করব, এই দ্রবগুলা কি হবে? পানি থেকে বের হয়ে এখানে চলে আসবে। কই চলে আসবে? ইথারে চলে আসবে। অর্থাৎ পরবর্তীতে আমি যদি দেখাইতে চাই, ব্যাপারটা হচ্ছে কি, যে ধরো এরকম এই পর্যন্ত পানিই ছিল, হ্যাঁ, এখানে আমার পানি, আর এটার উপরে পোর্শনে ইথার CH3 ও CH3। ওকে, এবার কি হয়েছে? এবার হইলো এই যে দ্রবগুলা ম্যাক্সিমাম কই চলে যাবে? ইথারের মধ্যে চলে যাচ্ছে, হ্যাঁ, ইথারের মধ্যে চলে যাচ্ছে, পানিতে কিছু থাকবে, ও থাকবে। অর্থাৎ এই যে পানিতে যে যৌগটা ছিল দ্রবীভূত অবস্থায়, সেটা ইথার ডাইমিথাইল ইথার সেখানে চলে গেল। কেন গেল? কারণ এখানে দ্রাব্যতা ওর বেশি, জৈব যৌগ, জৈব দ্রাবকের দ্রাব্যতা বেশি। এই যে আমি যখন বারবার ব্যবহার করব বা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ইথার আমি ব্যবহার করতেছি, এই যৌগগুলো যখন পানি ছেড়ে বের হয়ে ইথারে চলে যাওয়া, এটাই হচ্ছে দ্রাবক নিষ্কাশন। এবং এই দুই ক্ষেত্রে এদের ঘনমাত্রার অনুপাতটা কি থাকবে? স্থির থাকবে। ঘনমাত্রার অনুপাত কি থাকবে? স্থির থাকবে। ওকে, সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমি যদি কেডি এর মান C1/C2 একই অর্গানিক মানে জৈব দ্রাবক ধরি, তাহলে অবশ্যই সেটা কম হবে কার থেকে? C2/C1 এর চেয়ে। কারণ কি? C2 এর ভ্যালু তো বেশি হবে ভাই, বিকজ আমি জৈব যৌগ নিয়ে কাজ করতেছি না। সো যখন আমরা ম্যাথমেটিক্যালি নিষ্কাশন কতটুকু হয়েছে, অর্থাৎ কতটুকু পানির জলীয় দ্রবণ থেকে ইথারীয় দ্রবণ বা জৈব দ্রাবক হয়েছে, নিষ্কাশন কখন হয়েছে সেটা যখন বের করব, তখন আমি যাব হচ্ছে কেডি এই মেথডে, অর্থাৎ কেডি সমান C2/C1 ধরবো। আর যখন কিনা আমি কতটুকু বাকি রইলো পানিতে, অর্থাৎ অনিষ্কাশিত কতটুকু, সেটা বের করতে যাব, তখন আমি যাব হচ্ছে C1/C2, অর্থাৎ পানিতে কতটুকু দ্রবীভূত হয়েছে আর জৈব দ্রাবকে কতটুকু দ্রবীভূত হয়েছে। ওকে, সো আমি যখন ম্যাথমেটিক্যালি ইকুয়েশন প্রতিষ্ঠা করব, ইকুয়েশন প্রতিষ্ঠা আমাদের পরীক্ষায় আসবে না, ওটা হয়তো দরকার নাই, তবে আমি দেখাবো। আমাদের লাগবে ফাইনাল ইকুয়েশন, যেটাকে আমরা ম্যাথ করব, ঠিক আছে? তো সেখানে যাওয়ার জন্য আমি আগেই বলে নিলাম, আবারও করব, সো এটা আমার লাগবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি থিওরি এতটুকুই জানা জরুরি। ল্যাবে কিভাবে কি করি ওটা নিয়ে আমি এখানে ডিসকাশন করতেছি না, কারণ এটা খুবই প্রিসাইজ একটা ক্লাস, এটা বেসিক্যালি তোমার এক্সাম ওরিয়েন্টেড ক্লাস। ওকে, সো যতটুকু এক্সাম ওরিয়েন্টেড বেসিক লাগবে আমি ততটুকু এখানে ইনপুট দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা, তাহলে দ্রাবক নিষ্কাশন মূলনীতি কি? এমসিকিউতে আসে, নার্নস্টের বন্টন নীতি। অনেক সময় ক বা খ নাম্বারে আসবে। দ্রাবক নিষ্কাশনে নার্নস্টের বন্টন নীতিটি কি? বিবৃতি করো ক নাম্বারে, আর বলতে কি বুঝো? খ নাম্বার কোশ্চেন। সো তখন আমরা এটা বলার চেষ্টা করব। ঠিক আছে, এতটুকু আশা করি বুঝতে পারছো।